হ্যালো ছাত্রছাত্রীরা, আইকন কোচিং সেন্টারের উপস্থাপনায় আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নেপাল খান। আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের অংশ বাচ্য। তো বাচ্য নিয়ে আজকে আলোচনা করব এবং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং একটি ভিন্ন আঙ্গিকে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমাদের সহজ সরল ভাবে বোঝানোর চেষ্টা করব। তাই তোমাদের আর একবার বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সামগ্রিক আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার পাশে থেকো। চলো শুরু করা যাক। চলে এসেছি আমার ক্লাসে। আজকের বিষয় বাচ্য। বাচ্য শব্দটি সংস্কৃত বস ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো কথা বলা বা বক্তব্য। তাহলে বাচ্য কাকে বলে আমরা কি সংজ্ঞা নির্ধারণ করতে পারি? অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়ার বিভিন্ন প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলছে। বাচ্য কাকে বলে? বাচ্য হচ্ছে কি বাক্যের মধ্যে ক্রিয়ার বিভিন্ন প্রকাশ ভঙ্গি, সেটা হচ্ছে বাচ্য। এবার আসবো বাচ্য শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বাচ্যকে কয় ভাগে ভাগ করা হয়? বাচ্যকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাচ্য শব্দটি তো বস ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কথা বলা বা বলা বা বক্তব্য। বাচ্য কাকে বলছে? বাচ্য আর বাক্যের মধ্যে ক্রিয়ার বিভিন্ন প্রকাশ ভঙ্গি, সেটা হচ্ছে বাচ্য। বাচ্চা শ্রেণীবিভাগ, বাচ্চা শ্রেণীবিভাগকে 4 ভাগে ভাগ করা হয়েছে: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরে গেছো। চলো এরপরে শ্রেণীবিভাগ নিয়ে একে একে ডিটেইলস আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি। এখন আলোচনা করব কর্তৃবাচ্য নিয়ে। তো কর্তৃবাচ্য কাকে বলে আগে আমরা বুঝে নেব। কর্তৃবাচ্য যে বাচ্চে কর্তা প্রাধান্য পায়, যে বাচ্চে কর্তা প্রাধান্য পায় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। সহজভাবে বুঝে নাও, যে বাচ্চে কর্তা প্রাধান্য পাবে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হবে, তাকে কর্তৃবাচ্য বলা হয়। জাস্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি লিখে রেখেছি আমি বই পড়ি। তো দেখতে পাচ্ছি আমি কর্তার উপরে এই ক্রিয়াপদটা নির্ভর করছে বা ডিপেন্ড করছে। আমি বই পড়ি, কিন্তু আমি এটা বলতে পারছি না যে তুমি বই পড়ি। অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে কর্তা বা পুরুষ অনুসারে ক্রিয়াপদটা চেঞ্জ হতে হবে। তাই এখানে লেখা আছে ক্রিয়াপদ কর্তার অনুসারে। অর্থাৎ ক্রিয়াপদের কোনো স্বাধীন সত্তা নেই। ক্রিয়াপদ কার উপর ডিপেন্ড করবে? কর্তার উপরে। অর্থাৎ কর্তা যে পুরুষে হবে, ক্রিয়াপদ সেই পুরুষ অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? তুমি বই পড়ো হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? তুমি বই পড়ো। আবার যদি বলি সে বা তাহারা বই পড়ে হয়ে যাবে। অর্থাৎ আমরা এটাই থেকে বুঝতে পারছি যে ক্রিয়াপদ নিজস্ব কোনো স্বাধীন সত্তা নেই। পুরুষ অনুযায়ী বা পুরুষ ভেদে কর্তা যদি চেঞ্জ হয়ে যায়, ক্রিয়াপদটা চেঞ্জ হতে বাধ্য। অর্থাৎ সংজ্ঞায় আবার ফিরে যাচ্ছে। কি বলা হয়েছিল সংজ্ঞাতে? বাক্যে ক্রিয়ার বিভিন্ন প্রকাশ ভঙ্গি। অর্থাৎ এখানে ক্রিয়ার বিভিন্ন প্রকাশ লক্ষ্য করতে পারছি আমরা। অর্থাৎ পুরুষ অনুযায়ী কর্তাকে ক্রিয়াকে পুরুষ অনুযায়ী বা কর্তা অনুযায়ী ক্রিয়া চেঞ্জ হচ্ছে। এখানে আমি যখন ছিল তখন ছিল পড়ি, তুমি যখন হলো তখন হয়ে যাচ্ছে পড়ো, আর সে যখন বা তারা হলে পড়ে। অর্থাৎ ক্রিয়াপদের এরকম প্রকাশ ভঙ্গি। অর্থাৎ যে বাচ্চে কর্তৃবাচ্য যদি আমরা বলি, যে বাচ্চে কর্তা প্রাধান্য পাবে এবং ক্রিয়াপদটা কর্তার অনুসারী হবে। অর্থাৎ এই ক্রিয়াপদটা পরো ক্রিয়াপদটা কার অনুসারী হচ্ছে? কর্তার অনুসারী হচ্ছে। অর্থাৎ কর্তা যে পুরুষে সেই পুরুষ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আশা করি তোমরা কর্তৃবাচ্য কাকে বলে এবং উদাহরণটা বুঝতে পেরেছো। এবার কর্তৃবাচ্য চেনার উপায় বা বৈশিষ্ট্য কি কি আছে সেই বিষয়টা তোমাদের কাছে আলোচনা করব অতি সহজ সরল ভাবে। তো
তো দেখো কর্তৃবাচ্য চেনার উপায় কি? কর্তৃবাচ্য চিনতে গেলে প্রথমে আমাদেরকে কয়েকটা বৈশিষ্ট্য বা লক্ষণ আছে। কি আছে? কর্তৃবাচ্য সাধারণত কর্তা প্রাধান্য পাবে। এখানে সংজ্ঞাতে বলা হয়েছে যে কর্তা প্রাধান্য পাবে। তো ওটাই আমরা বৈশিষ্ট্যের মধ্যে ধরতে পারি যে কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পাবে। এবং তারপরে বলা হয়েছে ক্রিয়াপদ কর্তার অনুসারী, অর্থাৎ ওইটাই আমরা সেকেন্ড বৈশিষ্ট্য করতে পারি যে ক্রিয়াপদ কর্তার অনুসারী হবে। ক্রিয়াপদটা নিজস্ব কোনো সত্তা নেই, অর্থাৎ কর্তা অনুসারী ক্রিয়াপদটা চেঞ্জ বা পরিবর্তন হবে। এবং কর্তা শূন্য বিভক্তি সবসময়, কর্তৃবাচ্যে কর্তা সবসময় শূন্য বিভক্তি হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো যে আমি বই পড়ি, এখানে আমি সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, সব কর্তার সঙ্গে কর্তৃবাচ্যে কর্তা সবসময় শূন্য বিভক্তি হবে, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তাই কর্তৃবাচ্যে এখানে শূন্য বিভক্তি হয়েছে। এবং কর্তা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ এই যে কর্তা সাবজেক্ট, এই কর্তা এই ক্রিয়াকে কিন্তু সবসময় নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ কর্তা অনুসারী ক্রিয়া হবে। তারপরে কি লেখা হয়েছে দেখো যে কর্তৃবাচ্যে সাধারণত সরাসরি ও ছোট বাক্য হয়, অর্থাৎ কর্তৃবাচ্যে সাধারণত এখানে কোনো ভনিতা করে বাক্য বলা হয় না, যেটা আমরা বলি সেটা সরাসরি বলি এবং সেটা সাধারণত ছোট বাক্যই হয়। যেমন আমি বই পড়ি, আমি ওই একই অর্থ কিন্তু অন্যভাবেও বলা যেতে পারতো যে আমার দ্বারা বই পড়া হয়, এটা কি অনেকটা ঘুরিয়ে বলা হচ্ছে, কিন্তু কর্তৃবাচ্যে কি বলা হচ্ছে আমি বই পড়ি, অর্থাৎ সরাসরি বলছি, ডাইরেক্ট থ্রু করছি সরাসরি, এবং বাক্যটি ছোট হবে। এই পাঁচটি বৈশিষ্ট্য অবশ্যই তোমরা মনে রাখো কর্তৃবাচ্য সম্পর্কে। আশা করি কোনো সংশয় থাকবে না। আমি আরেকটি বার রিপিট করছি, কর্তৃবাচ্য যে বাচ্যে কর্তা প্রাধান্য পায় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হবে তাকে কর্তৃবাচ্য বলা হয়। এই কর্তৃবাচ্যের উদাহরণ কি? আমি বই পড়ি, অর্থাৎ ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে বা কর্তা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, দুই রকম ভাবে আমরা বলতে পারি। কিভাবে চিনব কর্তৃবাচ্য? কর্তৃবাচ্যকে চিনতে গেলে আমাদের কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা মনে রাখো সহজভাবে। প্রথমত কি কর্তা কর্তৃবাচ্য কর্তা সবসময় প্রাধান্য পাবে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হবে এবং কর্তা সবসময় কি হবে শূন্য বিভক্তি হবে। এই তিনটে বিষয় অবশ্যই মনে রাখতে হবে। কি কি? কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পাবে, ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করবে এবং কর্তা সবসময় শূন্য বিভক্তি হবে। আরো কয়েকটি বৈশিষ্ট্য, কর্তৃবাচ্যে বাক্য সব সময় সরাসরি হবে বা সরাসরি উত্তর দেবে এবং বাক্যটি ছোট হয় এবং কর্তা নিজের ক্রিয়াটি সম্পন্ন করবে বা কর্তা নিজের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। আমি স্টেপ বাই স্টেপ এগোবো, ছোট ছোট করে বলছি এবং তোমরা বোঝার চেষ্টা করো। আশা করি বুঝতে পেরে গেছো। এবার আলোচনা করব কর্মবাচ্য নিয়ে। কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্যে ঠিক একই রকম ভাবে অনুরূপ ভাবে যে বাচ্চে কর্ম প্রাধান্য পায় এবং ক্রিয়াপদটি কর্মের অনুসারী হয়। কর্তৃবাচ্যে কি দেখেছিলাম? যে বাচ্চে কর্তা প্রাধান্য পায় এবং ক্রিয়াপদটা কর্তাকে অনুসরণ করছে। এখন কি দেখতে পাবো? একটা সংখ্যা মুখস্থ হলে সব সংখ্যা মুখস্থ হয়ে যাবে। কর্মবাচ্যে কি? যে বাচ্চে কর্মপদ প্রাধান্য পাবে এবং ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করবে, তাকে বলা হচ্ছে কর্মবাচ্য। উদাহরণ কি দেখে নেওয়া যাক। উদাহরণ দেখেছি তোমাদের জন্য, একটাই উদাহরণ রেখেছি, ওটাকে আমি ডিসকাস করার চেষ্টা করব। যে কর্তৃবাচ্য দেখেছিলাম আমি বই পড়ি, কর্মবাচ্য কি দেখব? আমার দ্বারা, আমার দ্বারা বই পড়া হয়, আমার দ্বারা বই পড়া হয়। অর্থাৎ এই কর্তৃবাচ্য চেনার উপায়টা কি ওটা বুঝে নিয়ে আগে তারপরে ডিসকাস করছি বা আলোচনা করছি। কর্তৃবাচ্য চেনার উপায়, কর্মবাচ্য সাধারণত কি কর্মপদটা প্রাধান্য পাবে এই সংজ্ঞা অনুযায়ী, যে বাচ্য কর্মপদ প্রাধান্য পায় এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয় তাকে কর্মবাচ্য বলে। তাহলে এখান থেকে দুটো আমি বৈশিষ্ট্য তুলে ধরতে পারি। প্রথমে কি? যে কর্মবাচ্যে কর্মপদ প্রাধান্য পায়, একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়, ক্রিয়াপদ কি হচ্ছে কর্মের অনুসারী হচ্ছে। তৃতীয় কি হচ্ছে? এখানে কর্মটা কি? কর্মপদ সবসময় শূন্য বিভক্ত হবে। এখানে কর্ম দেখো, কর্ম হচ্ছে বই, এখানে কর্মপদটা বই এবং বইয়ের শূন্য বিভক্তিতে আছে। আরেকটা বিষয় বলে নাও ভালো, যে কর্মপদ কিভাবে চিনবো বা কি কোনটা কর্ম কি করে বুঝবো। সাধারণত ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, যদি যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মপদ। আরেকবার বলছি, ক্রিয়াপদকে কি
বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি আর যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্মপদ। এখানে আমরা দেখি যে কি পড়া হয়, তাহলে উত্তর কি আছে, বই পড়া হয়। এই বইটা হচ্ছে কর্ম, এই কর্মে কি রয়েছে, কর্মে শূন্য বিভক্তি রয়েছে। অনুরূপভাবে যদি কর্তৃবাচ্যে আমরা যাই, কর্তৃবাচ্যে এখানে কি ছিল, আমিও শূন্য বিভক্তি হচ্ছে। তো কর্তৃবাচ্য কি করে চিনব বা কর্তা কি করে চিনব, অনুরূপভাবে আমরা বলতে পারি ক্রিয়াকে কে অথবা কারা দিয়ে যদি প্রশ্ন করি, ক্রিয়াকে কে এবং কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে কে পড়ে, আমি পড়ি, তাহলে আমি হচ্ছে কে কর্তৃ বা কর্তা। অনুরূপভাবে চলে আসছি কর্মবাচ্যে, যে কর্মপদ সবসময় শূন্য বিভক্তি হবে এবং কর্মবাচ্যে কর্তার সঙ্গে র এর বিভক্তি হবে। চতুর্থ বৈশিষ্ট্য কি, কর্মবাচ্যে কর্তার সঙ্গে র এর বিভক্তি হবে। দেখো কর্তৃবাচ্যে আমি ছিল, এখানে কি হয়ে গেছে, আমার, অর্থাৎ র বা এর যুক্ত হয়ে আমি থেকে আমার হয়ে গেছে। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের কর্মবাচ্যে সব কর্তার সঙ্গে সবসময় র বা এর বিভক্তি যুক্ত হবে এবং কর্মবাচ্যে কর্তার পরে, কর্মবাচ্যে কর্তার পরে দেখো একটা দ্বারা আছে, দ্বারা এই অনুসর্গটা বসবে, দ্বারা বা দিয়া এই অনুসর্গ, দ্বারা বা দিয়া এই অনুসর্গটা বসবে, দ্বারা বা দিয়া কর্তার পরে। তাহলে আবার সহজ করে বলার চেষ্টা করি, কর্মবাচ্য কাকে বলা হয়, যে বাচ্যে কর্মপদ প্রাধান্য পাবে এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হবে তাকে বলা হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্য উদাহরণ কি, আমার দ্বারা বই পড়া হয়। কর্মবাচ্য চেনার উপায় কি, কর্মবাচ্য চেনার উপায় হচ্ছে কর্মবাচ্য কর্মের প্রাধান্য পাবে, কর্মপদ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, কর্মপদ শূন্য বিভক্তি হবে আর কর্তার সঙ্গে সবসময় র বা এর বিভক্তি যুক্ত হবে এবং কর্তার পরে দ্বারা দিয়া অনুসর্গ বসবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আলোচনা করব ভাববাচ্য নিয়ে। ভাববাচ্য কাকে বলে, লিখে দেখো, যে বাচ্যে কর্তা বা কর্ম নয় ক্রিয়ার ভাব প্রাধান্য পায়, যে বাচ্যে কর্তা বা কর্ম নয় ক্রিয়ার ভাবটা প্রাধান্য পাবে। তাহলে কর্তৃবাচ্যে কি দেখেছিলাম, কর্তা প্রাধান্য পাবে, কর্মবাচ্যে কি দেখেছিলাম, কর্মপদ প্রাধান্য পাবে, ভাববাচ্যে কি দেখেছি, ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে। অর্থাৎ এখানে কর্তা বা কর্ম প্রাধান্য পাবে না, কে প্রাধান্য পাবে, ক্রিয়ার ভাবটা প্রাধান্য পাবে, তাকে বলা হচ্ছে ভাববাচ্য। উদাহরণ একটা দিয়েছিলেন, আমার পড়া হয়। ভাববাচ্য চেনার উপায় কি, ভাববাচ্য চেনার উপায় এই সংজ্ঞা থেকে আমরা কিছু বৈশিষ্ট্য নিতে পারি। কর্তৃবাচ্যে ক্রিয়ার ভাবটা প্রাধান্য পাচ্ছে, ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে, কর্তা থাকতে পারে নাও থাকতে পারে এবং কর্মপদ অনুপস্থিত থাকবে। তাই কি বলা হচ্ছে, যে ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে, কর্তা থাকতে পারে নাও থাকতে পারে, মানে থাকবে কখনো থাকতে পারে আবার কখনো উচ্চ থাকতে পারে, কর্মপদ অবশ্যই অনুপস্থিত হবে, কর্মপদ থাকবে না এবং যে ক্রিয়াপদটি, এই ক্রিয়াপদটি হয় যে ক্রিয়াপদ রয়েছে, এই পদে সাধারণত কি পড়া হয়, এই হয় ক্রিয়াটা হ বা জ ধাতু দিয়ে গঠিত হয়, হ বা জ ধাতু দিয়ে গঠিত হয়, লাস্ট হবে হ বা জ ধাতু দিয়ে গঠিত হবে এবং ভাববাচ্যে অনুসর্গ থাকবে না কিন্তু বিভক্তি থাকবে। ভাববাচ্যের ক্ষেত্রে অনুসর্গ যেটা ছিল দ্বারা দিয়া, কর্মবাচ্যে দেখেছিলাম দ্বারা দিয়া, এই সমস্ত অনুসর্গ, এখানে কিন্তু অনুসর্গ থাকবে না, তবে বিভক্তি থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ভাববাচ্য কাকে বলে, যে বাচ্যে কর্তা বা কর্ম নয় ক্রিয়ার ভাব প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্যের উপায় কি, ভাববাচ্যে ক্রিয়াপদে প্রাধান্য পাবে, কর্তা থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু কর্ম থাকবে না এবং ভাববাচ্যে অনুসর্গ থাকবে না তবে বিভক্তি থাকতে পারে এবং ক্রিয়াপদটা কি হবে, হ বা জ ধাতু দিয়ে গঠিত হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আসো কর্মপ্রতিবাচ্য নিয়ে। কর্মপ্রতিবাচ্য কাকে বলে, যে বাচ্যে কর্তা থাকে না কর্মপদ থাকে। ভালো বুঝে নাও, যে বাচ্যে কর্তা থাকবে না, অর্থাৎ কর্তা থাকবে না কিন্তু কর্মপদ থাকে, আর কর্মপদটা কি হবে, কর্তা রূপে
প্রতীয়মান হয়, তাকে কর্মপ্রতিবাচ্য বলা হয়। এই কর্মপ্রতিবাচ্যটাকে আমি সহজ করে একদম তোমাদের ফেমিলিয়ার ভাবে একটা উদাহরণের সাহায্যে বুঝাচ্ছি যে কাকে বলে। মনে করো তোমাদের পরিবারে তোমার বাবাই প্রধান, কিন্তু বাবার অবর্তমানে কে প্রধান হয়? হয় মা, নয় তোমরা। ঠিক তেমনি অর্থাৎ কর্তা অনুপস্থিতিতে না থাকলে, কর্তা না থাকলে কি হয়েছে, তুমি এই কর্তা রূপে কাজ করে দিচ্ছ। এখানে সেই রকম যে ভাবছে কর্তা থাকে না, অর্থাৎ কর্তা থাকবে না, কিন্তু কর্মটা রয়েছে, এই কর্মটা নিজেকে কর্তা রূপে জাহির করবে, অর্থাৎ কর্তা রূপে প্রতীয়মান হবে, তাকে বলছে কর্মপ্রতিবাচ্য। উদাহরণ কি? শঙ্খ বাজে। অর্থাৎ এটা যদি বুঝতে পারবে যে শঙ্খ বাজে, তার শঙ্খ তো শাঁখ, শাঁখ কি একা একা বাজে? নিশ্চয়ই পিছনে কোনো কর্তা আছে, কারণ হাত রয়েছে, তার প্রভাব রয়েছে, তবে শাঁখটা বাজে। সেই জন্য যে বাজে কর্তা থাকে, অর্থাৎ কর্মপদ থাকবে, অর্থাৎ এই কর্মপদটা কর্তা রূপে কাজ করছে। তো কর্মপ্রতিবাচ্য চেনার উপায়টা কি? কর্মপ্রতিবাচ্য চেনার উপায় কি বলছি দেখো, যে কর্তা থাকবে না, এখানে কর্তা অনুপস্থিত, কর্তা থাকবে না, কর্ম থাকবে, কর্মপদটা থাকছে। কর্মপদ আগে বলেছি, কর্মপদ কি হয়? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মপদ থাকে, কি বাজে? শঙ্খ বাজে, অর্থাৎ ক্রিয়ার কর্ম রয়েছে, কর্ম। তো দেখতে পাচ্ছি শঙ্খ বাজে, তাহলে কি বাজে? শঙ্খ বাজে, অর্থাৎ কর্মপদ এখানে রয়েছে কিন্তু কর্তা নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? কর্মপদ কর্তা রূপে ক্রিয়া সম্পন্ন, অর্থাৎ এই কর্মটা, শঙ্খটা এখানে কর্তা রূপে কাজ করছে। এখানে এই শঙ্খটা অ্যাকচুয়ালি কর্ম, শঙ্খটা প্রকৃতপক্ষে কি? শঙ্খ হচ্ছে কর্মপদ, কিন্তু এই কর্মপদটা কর্তা রূপে কাজ করছে, এই এখন কর্তা হয়, তাই বলছে কর্মপদ কর্তা রূপে ক্রিয়া নিয়ন্ত্রণ করছে বা সম্পন্ন করে। আর এই যে কর্তৃপদটা দেখতে পাচ্ছি আমরা এখন, বর্তমানে কর্মপদ কিন্তু কর্তা রূপে প্রতীয়মান হয়েছে বা কর্তা রূপে বিরাজ করছে। আর এই যে কর্তৃপদটা, এই কর্তৃপদটা কি হবে? সবসময় অপ্রাণীবাচক হবে, অপ্রাণীবাচক, হ্যাঁ অপ্রাণীবাচক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো যে যে বাচ্য কর্মকর্তী, যে বাচ্য কর্মকর্তৃবাচ্য কি? আবার রিপিট করছি, কর্মকর্তৃবাচ্যে কর্তা থাকে না, কর্ম থাকে এবং কর্ম কর্তা রূপে কাজ করে, তাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। উদাহরণ শঙ্খ বাজে। কিভাবে চিনব কর্মকর্তৃবাচ্য? কর্মকর্তৃবাচ্য চেনার উপায়, কর্তা থাকবে না, কর্মপদ থাকবে এবং কর্মপদ কর্তা রূপে কাজ করবে বা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে এবং কর্তৃপদ সবসময় অপ্রাণীবাচক হবে। আশা করি এই বাচ্য সম্পর্কিত এই আলোচনা বা সামগ্রিক আলোচনা আসলে তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থেকো, ধন্যবাদ।